নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 91 নাম্বার যে পাতা আছে, তো সেই এসি 91 নাম্বার পাতার এডুকেশন বিষয়ের যে প্রশ্নগুলো আছে 2 নাম্বারের, 5 নাম্বারের এবং 10 নাম্বারের যে প্রশ্নগুলো আছে, তো আজকের এই ভিডিওতে এডুকেশন বিষয়ের এবিটে টেস্ট পেপারের এসি 91 নাম্বার পাতার 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বারের যে প্রশ্ন এবং তাদের উত্তর আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমাদেরকে সবার প্রথমে আগে প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই। দেখো, পেজ নাম্বার হলো এসি 91 নাম্বার, এবিটি টেস্ট পেপারের এসি 91 নাম্বার যে পেজ আছে এডুকেশন বিষয়ের, প্রশ্নগুলো আগে দেখে নাও। আর এই পেজটায় যে 92 পাতার যে পাতা আছে আর কি, সেই 92 পাতায় পেজটা শেষ হচ্ছে। ঠিক আছে, তোমরা প্রশ্নটা দেখে নাও, এরপর উত্তরগুলো আলোচনা করব। দেখো, এখানে তোমাদের একের দাগের যে প্রশ্নগুলো আছে, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। এখানে দেওয়া আছে 2x1, অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এখানে একটি একের দাগে আর কি, একের দাগে দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে একটি করতে হবে। তো এখানে যে শর্ট প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি, আর বড় প্রশ্ন যেগুলো আছে তো সেগুলো তোমরা একটু দেখে নেবে, স্কিপ করে বলছি, একটু পজ করে তোমরা দেখে নেবে। তো দেখো, এখানে 1 নাম্বার দাগের যে প্রশ্ন আছে, দেখো এখানে দুটো দেওয়া আছে প্রশ্ন। দেওয়া আছে শিখনের প্রধান উপাদানগুলি কী কী। তো শিখনের প্রধান উপাদানগুলি হলো পরিণমন, আগ্রহ, মনোযোগ এবং সামর্থ্য। তারপর হচ্ছে বি, এটা করা হয়েছে, এটা বিয়ের দাগ হবে। ঠিক আছে, তো বিয়ের দাগে আছে না প্রেষণা চক্র কী। তো প্রেষণা চক্রের স্তরগুলো হলো কী না অভাববোধ বা চাহিদা, তাড়না বা ড্রাইভ, সহায়ক বা যান্ত্রিক আচরণ বা ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার, আর 4 নাম্বার হলো লক্ষ্য বা উদ্দেশ্য বা গোল। এরপর হচ্ছে 2 দাগের যে প্রশ্নগুলো আছে, দেখো 2 দাগেতে কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2x1, তো এখানে তো তোমাদের 2 নাম্বারের একটি প্রশ্ন করতে হবে। তো এখানে অপশান দেওয়া আছে দুটো, পরীক্ষার প্রশ্নপত্রে এভাবেই তোমাদের অপশান দেওয়া থাকবে, একটি প্রশ্নের জন্য দুটো অপশান দেওয়া থাকবে। দেখো, এখানে প্রথম কি প্রশ্নটা বলেছে, জীবন কৌশল বা লাইফ স্কিল কাকে বলে, উদাহরণ সহ লেখো। জীবন দক্ষতা হলো পরিবর্তিত পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে অভিযোজন ক্ষমতা এবং ইতিবাচক আচরণের দক্ষতা। জীবন দক্ষতা ব্যক্তির জীবনের চাহিদা এবং চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে, সঠিক সিদ্ধান্ত নিতে ও অন্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে সাহায্য করে। অপশন বি, মানসিক অসুস্থতা কাকে বলে, উদাহরণ দাও। মানসিক অসুস্থতা হলো এমন এক ধরনের স্বাস্থ্যগত অবস্থা যা একজন ব্যক্তির চিন্তা, অনুভূতি, মেজাজ এবং আচরণকে প্রভাবিত করে, যার ফলে দৈনন্দিন জীবন, কাজ এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে অসুবিধা হয়। তো এখানে উদাহরণ দেওয়া আছে, যে অতিরিক্ত চিন্তা বা অপরাধবোধ, মেজাজের চরম পরিবর্তন, একাকিত্ব বা নিজেকে গুটিয়ে নেওয়া। 3 দাগের প্রশ্ন, 3 দাগের কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানেও 2x1, দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে একটি করতে হবে। কিন্তু এগুলো তোমাদেরকে সব প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এরকমভাবে দেওয়া থাকবে আর কি, কিন্তু এখন তোমাদেরকে এই প্রশ্নগুলোই করে যেতে হবে।
কারণ এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা মানে খুব বেশি। দেখো 3 দাগের 1 যে প্রশ্নটা আছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম কৌশল, সহায়ক উপকরণ তৈরি ও তার যথাযথ প্রয়োগ এবং মূল্যায়ন করার সামগ্রিক কৌশল। মনোবিদ হ্যাডেনের মতে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান হলো তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মূলত শিখন সহায়ক কৌশলগুলির উদ্ভাবন ও নিয়ন্ত্রণ সম্বন্ধে আলোচনা করা হয়। বি, অপশন বি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে? তো সবার প্রথম আসছে হার্ডওয়্যার। যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে শিক্ষা প্রযুক্তি তৈরি করা হয় বা যে সমস্ত যন্ত্রাংশ দ্বারা একটি শিক্ষণ প্রক্রিয়া পরিচালিত করা হয় তাকে হার্ডওয়্যার বলে। যেমন শিক্ষা বিজ্ঞানে ব্যবহৃত প্রযুক্তি, শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগকে হার্ডওয়্যার প্রযুক্তিবিজ্ঞান বলা হয়। সফটওয়্যার কাকে বলে? একটি প্রযুক্তি তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা ওই প্রযুক্তিকে চালনা করা যায় তাকে শিক্ষা প্রযুক্তি সফটওয়্যার বলে। সফটওয়্যার প্রযুক্তিবিজ্ঞানের উৎস হলো আচরণ বিজ্ঞান ও তার ব্যবহারিক প্রয়োগ বা শিক্ষা মনোবিদ্যা। 4 দাগের প্রশ্ন, এখানে কি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। তো এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। দেখো এখানে প্রশ্নটা কি দিয়েছে, যে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা হলো 1 নম্বর অপশন এ শিক্ষামূলক তথ্য বিশ্লেষণ, আর বি অপশন শিক্ষা গবেষণামূলক কাজ। তারপর হচ্ছে বি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলি কত প্রকার ও কী কী? তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3 প্রকারের। এখানে বলেছে কি উপায়গুলি বলেছে কত প্রকারের। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি 3 প্রকারের। কি কি না, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে 3 ভাগে ভাগ করা যায়: গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, বৈশিষ্ট্যক বা মোড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সি, মিডিয়ানের দুটি সুবিধা উল্লেখ করো। মধ্যমান বা মিডিয়ান, দেখো মিডিয়ান মানে মধ্যমান বা মিডিয়ান, তো মিডিয়ানের দুটি সুবিধা উল্লেখ করতে বলেছে। তো মধ্যমান বা মিডিয়ান সহজে নির্ণয় করা যায়। মধ্যমান বা মিডিয়ান প্রান্তীয় বা চরম মানগুলি দ্বারা প্রভাবিত হয় না। পরের প্রশ্ন, সহগতি কাকে বলে? একে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? WI কিং এর মতে সহগতি বা কোরিলেশন হলো 2 বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক যেখানে একটি চলকের পরিবর্তন অন্য চলকটির পরিবর্তনের সাথে সম্পর্কিত। পরের বাকি যে অংশটা কি বলেছে দেখি, একে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? তো সহগতিকে আর বা এখানে পি দেওয়া আছে, পিটাকে রো বলছে, তাহলে আর বা রো দ্বারা প্রকাশ করা হয়। আর বা রো, রোটাকে এখানে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর বা রো দ্বারা প্রকাশ করা হয়। এরপর 5 দাগের যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যে কোনো একটি। দেখো এখানে এই প্রশ্নগুলো তোমরা শুধু একটু দেখে নেবে, আমি মানে পজ করে করে ভিডিওটা তোমরা দেখবে। দেখো 5 দাগের এর যে অপশানটা বলেছে, এর অপশানের মধ্যে যে প্রশ্নটা আছে, ভালো থাকা বা ওয়েলবিইং বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এটা দেওয়া আছে 1 + 4 = 5। দেখো এখানে এই যে ভালো থাকা, ওয়েলবিইং কাকে বলে, 1 নম্বরের যে এটা দেওয়া আছে ভালো থাকা কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত দেওয়া আছে।
যে সুস্থতা হলো এমন একটি অবস্থা যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সামগ্রিক সুস্থতাকে বোঝায়। এটি সুখ স্বাচ্ছন্দ্য এবং জীবনের প্রতি সন্তুষ্টির অনুভূতির সঙ্গে জড়িত। সুস্থতা মানে কেবল অসুস্থতার অনুপস্থিতি নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য ও সমৃদ্ধি অর্জন। তারপর কী বলেছে না, এর বৈশিষ্ট্যগুলো দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো তোমরা পজ করে করে দেখবে। তো বৈশিষ্ট্যগুলো কী বলেছে আলোচনায় করি। দেখো এখানে কি বলেছে, অভিযোজন ক্ষমতা। মানসিকভাবে সুস্থ ব্যক্তি তার পরিবেশ সবসময় অনুকূল না হলেও মানসিক ভারসাম্য হারায় না। অটুট আত্মবিশ্বাস। মানসিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তি কখনোই তার আত্মবিশ্বাস হারায় না, পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে প্রতিকূল পরিবেশে সংগ্রাম চালিয়ে যায়। 3. পরিপূর্ণ আত্মতুষ্টি। মানসিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তি সর্বপ্রকার আচরণে আত্মতৃপ্তির পরিচয় দেয়। 4. সম্মুখ দৈহিক ও বৌদ্ধিক বিকাশ। মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে অবশ্যই দৈহিক স্বাস্থ্যটি ভালো থাকা যেমন দরকার, তেমনি যথাযথ বৌদ্ধিক বিকাশের প্রয়োজন। সম্যক প্রাক্ষবিক বিকাশ। যে ব্যক্তি মানসিক সুস্বাস্থ্যের অধিকারী তার প্রাক্ষবিক, এখানে ভিক হবে ক হবে, ঠিক আছে, তার প্রাক্ষবিক বিকাশ ও প্রকাশ স্বাভাবিক হয়ে থাকে। 6. উপযুক্ত অনুরাগ ও মনোভাবের বিকাশ। মানসিক সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তির উপযুক্ত কাজে যথাযথ অনুরাগ ও অনুকূল মনোভাব দেখা যায়। 7. চাহিদা সম্পর্কে সচেতনতা। চাহিদার মাত্রা সম্পর্কে সচেতনতা মানসিক স্বাস্থ্যের অন্যতম লক্ষণ। বিয়ের দাগের কি প্রশ্নটা বলেছে দেখি। মানসিক চাপ কাকে বলে, ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব। তো এখানেও বলেছে 1+4, তাহলে সবার প্রথমে আসছে মানসিক চাপ। তো এটা 1 নম্বরের প্রশ্ন। মানসিক চাপ কাকে বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে স্ট্রেস বা মানসিক চাপ হলো এমন একটি শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া যা তখন সৃষ্টি হয় যখন কেউ চাপে পড়ে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এটি শরীরের অস্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা ব্যক্তি যখন কোনো বিপদ বা অতিরিক্ত কাজের চাপ অনুভব করে তখন সক্রিয় হয়। পরের পার্টটা কি বলেছে, যে ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব। দেখো এই যে পার্টটা কি বলেছে, যে ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব। তো মানসিক চাপ থেকে মুক্তির উপায়। হু এর সুপারিশকৃত মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি হলো: 1. শারীরিক ব্যায়াম। নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে এবং এন্ডোরফিন নিঃসরণ বাড়িয়ে মানসিক প্রশান্তি দেয়। 2. পর্যাপ্ত ঘুম। অপর্যাপ্ত ঘুম মানসিক চাপ বাড়ায়। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোলে মানসিক চাপ কমে। 3. প্রিয়জনের সঙ্গে, এটা প্রিয়জনের সঙ্গে হবে, সাঙ্গ হয়ে গেছে। প্রিয়জনের সঙ্গে কথা বলা। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কথা বলা এবং মনের কথা ভাগ করে নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। 4. ইতিবাচক চিন্তা করা। প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা ও ইতিবাচক চিন্তা করার অভ্যাস করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। 5. গান শোনা ও শেখার কাজ হবে, শাখার হয়ে গেছে, কিছু কিছু জায়গায় মিস্টেক হয়েছে, আমি মিস্টেকগুলো বলে দিচ্ছি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, গান শোনা ও শেখার কাজ। প্রিয় গান শোনা, বই পড়া, আঁকা, বাগান পরিচর্যা বা যে কোনো শখের কাজ করা মনকে প্রশান্তি দেয়। 6. ধ্যান ও যোগ ব্যায়াম করা। ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমানোর জন্য কার্যকর উপায়। এটি মনোযোগ বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি দেয়। যদি মানসিক চাপ খুব বেড়ে যায় তাহলে মৌন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। এরপর আসছে 6 দাগের যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যে কোনো একটি।
এর দাগের যে প্রশ্নটা আছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হবে মাইক্রো স্তরের উদ্দেশ্যগুলি, একটা হলো মাইক্রো স্তর আর একটা হলো ম্যাক্রো স্তর। এটা কিন্তু ভুল হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো স্তর আর একটা হচ্ছে মাইক্রো স্তর। এখানে এই জায়গাটা মিস্টেক হয়েছে, ঠিক আছে? বলে দিচ্ছি, যেগুলো মিস্টেক হচ্ছে একটু বলে দিচ্ছি, তোমরা এগুলোকে ঠিক করে নেবে। তো শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রো স্তরের উদ্দেশ্যগুলি আর একটা হলো ম্যাক্রো স্তরের উদ্দেশ্যগুলি। ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। তো সবার প্রথম আলোচনা করছি ম্যাক্রো স্তরের উদ্দেশ্যগুলি। ম্যাক্রোস্তরীয় উদ্দেশ্যগুলি বলতে বোঝায় শিক্ষার ব্যাপক লক্ষ্য অর্জনে শিক্ষা প্রযুক্তির ভূমিকা। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জনসমষ্টির শিক্ষার চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা নির্দিষ্ট করা, এটা হলো 1 নম্বর। তারপরে 2, শিক্ষার লক্ষ্য, কৌশল এবং কাঠামো স্থির করা। 3, উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করা। 4, শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ, উপকরণ, সম্পদ এবং কৌশল নির্ধারণ। 5, শিক্ষণ প্রক্রিয়ার উন্নতিকরণে শিক্ষা মডেল তৈরি করা। 6, পরিবেশের বাধাগুলিকে চিহ্নিত করে তার প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এটা গেল ম্যাক্রো স্তরের উদ্দেশ্যগুলি। এরপর আসছে মাইক্রো স্তরের উদ্দেশ্যগুলি। মাইক্রো স্তরের উদ্দেশ্যগুলি বলতে বোঝায় শ্রেণীকক্ষ ভিত্তিক উদ্দেশ্যগুলি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীদের চাহিদা এবং বৈশিষ্ট্যগুলিকে নির্দিষ্ট করে তার বিশ্লেষণ করা। 2, শ্রেণীকক্ষে নির্দিষ্ট উদ্দেশ্য স্থির করা এবং আচরণের ভিত্তিতে ব্যক্ত করা। 3, পাঠদানের বিষয়বস্তু বিশ্লেষণ করে তাকে উপযুক্তভাবে বিন্যস্ত করা। 4, সহজলভ্য শিক্ষণ উপকরণ এবং সম্পদকে চিহ্নিত করা। এরপর বিয়ের দাগের কী প্রশ্নটা বলেছে দেখি। তো বিয়ের দাগের প্রশ্নটা বলেছে আইসিটি কি? শিক্ষাক্ষেত্রে আইসিটি এর প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো। এটা দিয়েছে 1+4। তো সবার প্রথমে আসছে আইসিটি কাকে বলে, এটা 1 নম্বরের প্রশ্ন। তো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আইসিটি বলা হয়। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে বলা হয় আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি হলো এমন একটি প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, স্থানান্তর এবং আদান প্রদান করা যায়। এর মধ্যে রয়েছে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, সফটওয়্যার, মাল্টিমিডিয়া, ইমেল, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি। আইসিটি কেবল তথ্য ব্যবস্থাপনার জন্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা গেল আইসিটি কি, 1 নম্বরের প্রশ্ন। এরপর কি বলেছে যে শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো। তো এটা 4 নম্বরের প্রশ্ন। দেখো, শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রবর্তনের ফলাফল। 1, অনলাইন শিখন। আইসিটিকে কাজে লাগিয়ে অনলাইন শিখন সম্ভব, যার মাধ্যমে ক্লাস নোট দেওয়া যায়, অ্যাসাইনমেন্ট জমা করা যায়, বিভিন্ন দলগত আলোচনায় অংশগ্রহণ করা যায় ইত্যাদি। বি, অনলাইন শিখন কখনো কখনো মুখোমুখি শিখনের পরিপূরক হিসেবে কাজ করে। তাহলে অনলাইন শিখনের মধ্যে 2টো পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা বি। এরপর আসছে রিমোট শিখন। রিমোট শিখন এ, আইসিটির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকে নির্দেশনা গ্রহণ করতে পারে। বি, দূরাগত শিক্ষা, পার্ট টাইম শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট, শিক্ষাগত সম্পদ ব্যবহার। এ, আইসিটি বিভিন্ন বিষয় এবং মাধ্যমে শিক্ষাগত সম্পদ আহরণে সাহায্য করে। বি, আইসিটি গোটা বিশ্বের শিক্ষার্থী, মেন্টর, এক্সপার্ট, গবেষকদের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট, গবেষণা। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন তথ্য সরবরাহ করা হয় ইন্টারনেট, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদির মাধ্যমে। আইসিটির ব্যবহার গবেষণার মান উন্নয়নে সাহায্য করে। আর আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি অন্যান্য সুযোগ সুবিধা। আইসিটিকে দুর্বলতা নির্ণয় অভিজ্ঞতা প্রস্তুতি। দেখো, এখানে এ বলেছে
যে আইসিটিকে দুর্বলতা নির্ণয়, পরীক্ষা প্রস্তুতে, সংশোধনমূলক শিক্ষণ, মূল্যায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। বি, বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আইসিটিকে কাজে লাগিয়ে অনেক সহজেই তাদের চাহিদা পরিতৃপ্ত করতে পারে। আর সি হচ্ছে আইসিটি শিক্ষার্থীদের শিক্ষণে প্রেরণা সঞ্চার করে। দেখো এরপর হচ্ছে ডি অপশানটা আছে না, সি মানে এই যে অপশানটা অন্যান্য সুযোগ সুবিধার যে পয়েন্টটা তার মধ্যে যে সাব পয়েন্ট, তো এখানে সি পর্যন্ত হয়েছে। এরপর হচ্ছে ডি। ডি কী বলেছে, যে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ যেমন বিদ্যালয় সংক্রান্ত রিপোর্ট, রেজিস্টার, ডকুমেন্ট সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে আইসিটি ব্যবহার করে প্রশাসনিক কাজ অনেক সহজ হয়েছে। দেখো তাহলে এটা গেল তোমার আইসিটি কি, শিক্ষাক্ষেত্রে আইসিটির প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো 1+4। এর পরের প্রশ্নে চলে যাব। দেখো এর পরের হচ্ছে 7 নম্বরের যে প্রশ্নটা আছে, 7 নম্বরের যে ব্যাখ্যামূলক প্রশ্ন যে কোনো একটি করতে বলেছে 10x1। তো এখানে 7 নম্বরের অপশান এর মধ্যে যে প্রশ্নটা বলেছে প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর প্রবক্তাকে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। 2+1+7। দেখো প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশন কাকে বলে, যে অনুবর্তন প্রতিক্রিয়ায় বা প্রক্রিয়ায়, মানে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে। যেমন লালাক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনির সংযোগ। পরের পার্টটা কী বলেছে, এর প্রবক্তাকে বলেছে। তো প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাভলভ। এরপর হচ্ছে 7 নম্বরে দেখো পরের পার্টটা আছে যে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, তাৎপর্য ব্যাখ্যা করো। তো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা, ইতর প্রাণী থেকে শুরু করে মানব শিশুর শিক্ষণে প্যাভলভীয় প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার উপযোগিতা লক্ষ্য করা যায়। এর শিক্ষাগত তাৎপর্যগুলি হলো: 1. শিশুর ভাষাগত বিকাশ। শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন কৌশলের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। শিশুকে ভাষা শেখানোর সময় কোনো একটি বিশেষ পরিচিত বস্তু বা ব্যক্তির সঙ্গে বিশেষ একটি শব্দকে যোগ করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বিশেষ একজন মহিলাকে দেখিয়ে মুখে ঠাকুরমা শব্দটি বারে বারে উচ্চারণ করতে থাকলে শিশু ঠাকুরমা শব্দটি শেখে। এই পদ্ধতিতেই শিশু বহু শব্দ ও ভাষা আয়ত্ত করে। 2. শিশুর শিখন দক্ষতা। এই কৌশলের দ্বারা শিশু শিখন দক্ষতা অর্জন করে। লেখা, পড়া, বানান শুদ্ধ করা, নামতা মুখস্থ করা প্রভৃতি ক্ষেত্রে অনুবর্তনের প্রভাব দেখা যায়। আর 3 হচ্ছে শিশুর অভ্যাস গঠন। শিশুর মধ্যে অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সকালবেলায় ঘুম থেকে ওঠা, নিয়মিত দাঁত মাজা, ঠিক সময়ে পড়তে বসা প্রভৃতি। 4 কু অভ্যাস দূর করা। বানান ভুল, অশ্লীল শব্দ উচ্চারণ, মুদ্রা দোষ ইত্যাদি কু অভ্যাস দূর করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। 5 শিশুর প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশে অনুবর্তনের বিশেষ ভূমিকা দেখা যায়। মানুষের জীবনে জটিল প্রক্ষোভ অনুবর্তনের ফল উদ্দীপকের দেখো মানুষের জীবনে জটিল প্রক্ষোভ অনুবর্তনের ফলে প্রক্ষোভ উদ্দীপকের ব্যাপকতা অনুবর্তনের কারণেই ঘটে। আর হচ্ছে 6 আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি করতে। অনুবর্তনের মাধ্যমে শিশুর মধ্যে আগ্রহ বা অনুগ্রহ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার প্রতি ভালোবাসা, তিনি যে বিষয় পড়ান তাতে অনুবর্তিত হয়। 7 ইতিবাচক মানসিকতা সৃষ্টি ও মানসিক রোগের উপশম। কোনো বিষয়ে ইতিবাচক চিন্তা গড়ে তুলতে ও মানসিক রোগের চিকিৎসায় এই কৌশল সাহায্য করে। আর দেখো এই যে এই অনুবর্তনের এই যে প্রাচীন অনুবর্তন, প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, তো সেটা তোমাদের দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টারের জন্য অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে। তার মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রস্তুতি বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখানে প্রাচীন অনুবর্তন তত্ত্ব যে তত্ত্বটা আছে তো সেটা আলোচনা করা আছে, তো সেটা তোমরা দেখে নেবে।
এরপর আসছে পরের প্রশ্ন। দেখো এখানে হচ্ছে, দেখো এটা হচ্ছে 7 দাগের, দেখো এখানে 7 দাগের বিয়ের যে প্রশ্নটা আছে, যে বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রশ্নটা বলেছে 2 + 8 অর্থাৎ 10। তো সবার প্রথম আছে 2 নম্বর প্রশ্ন। দেখো বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? দেখো এখানে কি বলেছে, যে বৌদ্ধিক বা মানসিক কোনো কাজ করার ক্ষেত্রে যে ধরনের ক্ষমতার প্রয়োজন হয় সেগুলিকে মানসিক ক্ষমতা বলা হয়। আর বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সার্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসাবে ব্যক্তিকে গড়ে তোলে। আর এখানে পরের যে প্রশ্নের পার্টটা আছে, দেখো যে প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এটা 8 নম্বরের প্রশ্ন। তো এই যে প্রশ্নটা, এটাও এই চ্যানেলে অনেক আগে থাকতেই দেওয়া আছে। তো এটাকে সময়ের অভাবের জন্য এটাকে আর নতুন করে করা হয়নি। তোমরা এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে, দেখো দেখো এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, যে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রস্তুতি, বা তার সাথে ইংরেজিতে দেওয়া আছে এইচএস এডুকেশন প্রিপারেশন। এই যে প্লেলিস্টটা আছে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রস্তুতি, এইচএস এডুকেশন প্রিপারেশন। তো এই প্লেলিস্টে তোমরা এই যে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিপ্রধান তত্ত্ব যেটা আছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তোমরা একবার দেখলেই বুঝতে পেরে যাবে জলের মতো, ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে। এরপরে পরের প্রশ্নে চলে যাব। এরপর হচ্ছে 8 দাগের যে প্রশ্নগুলো আছে। তো 8 দাগের প্রশ্ন কি বলেছে, যে ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন যে কোনো একটি 10 × 1। এখানেও 10 নম্বরের প্রশ্ন। দেখো এখানেও 10 নম্বরের প্রশ্ন। তো সবার প্রথমে এখানে কি বলেছে, যে ডেটা বা তথ্য কাকে বলে? তো ডেটা বা তথ্য কাকে বলে না, তথ্য হলো কোনো ব্যক্তি, বস্তু ও ঘটনার প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়া, যেমন মেধা, সাফল্য, বয়স, উচ্চতা। রাশিবিজ্ঞানবিদ G.R. অ্যাডামস এর মতে তথ্য হলো বিশ্ব সম্পর্কে খবরাখবর বা বার্তা পর্যবেক্ষণ। এরপর আসছে ডেটা কত প্রকারের হয় ও কী কী। ডেটা কত প্রকারের হয় ও কী কী। তো ডেটার প্রকারভেদ, দেখো বৈশিষ্ট্য অনুসারে, সবার প্রথমে আসছে বৈশিষ্ট্য অনুসারে। তো বৈশিষ্ট্য অনুসারে ডেটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গুণগত তথ্য আর একটা হলো পরিমাণগত তথ্য। আর আরেকটা হচ্ছে কি উৎস অনুসারে। উৎস অনুসারে ডেটা বা ডাটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক তথ্য আর একটা হলো গৌণ তথ্য, ঠিক আছে? তাহলে এখানে কী পেলাম প্রশ্নটা, দেখো তাহলে কি বলেছে, যে ডেটা কত প্রকারের হয় কী কী না, ডেটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো বৈশিষ্ট্য অনুসারে গুণগত, আর একটা হচ্ছে পরিমাণগত। আর উৎস অনুসারেও 2 প্রকার, প্রাথমিক তথ্য আর হচ্ছে গৌণ তথ্য। পরের প্রশ্নটা কি বলেছে, ডেটা ব্যবহারের পর্যায়গুলি কী কী। ডেটা ব্যবহারের পর্যায়গুলি কী কী। দেখো ডেটা ব্যবহারের পর্যায়গুলি কী কী এখানে। দেখো ডেটা ব্যবহারের পর্যায়গুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবিন্যস্ত বা কাঁচা তথ্য বা আনগ্রুপ ডাটা, আর একটা হলো বিন্যস্ত তথ্য বা গ্রুপ ডাটা। আর এখানে দেখো এখানে কি বলেছে, যে পরিসংখ্যা বিভাজন কাকে বলে উদাহরণ সহ লেখো। তো পরিসংখ্যা বিভাজন বলতে এখানে ট্যালি বের করতে বলেছে। তো ট্যালি কিভাবে বের করতে হয়, তো সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়াই আছে। তো এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার, এইচএস সেমিস্টার 4 এডুকেশন স্ট্যাটিস্টিক্স বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখানে ট্যালি কীভাবে বের করতে হয় তো সেটা বলা আছে। তো সেটা তোমরা একটা ছোটো করে একটা উদাহরণ দেবে। তো এই যে প্রশ্নটা আছে এটা আমি শেষে আলোচনা করে দিচ্ছি, পরিসংখ্যা বিভাজন কাকে বলে এটা শেষে আলোচনা করছি, ঠিক আছে? পরিসংখ্যা বিভাজনের যে উদাহরণটা এটা শেষে আলোচনা করে দিচ্ছি। এরপর পরের প্রশ্ন আলোচনা করব। দেখো শেষ প্রশ্ন যেটা,
দেখো এখানে কি বলেছে যে মিন বা গড় কি, সাধারণ পদ্ধতিতে মিন নির্ণয়ের সূত্রটি কি। দেখো এখানে সবার প্রথমে আছে মিন। কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপ হলো গড়, যেখানে স্কোরের মোট যোগফলকে মোট স্কোর সংখ্যা দ্বারা ভাগ করা হয়। তাহলে মিন বা গড় কি, না কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপ হলো গড়, যেখানে স্কোরের মোট যোগফলকে মোট স্কোর দ্বারা ভাগ করা হয়। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো বলে দিচ্ছি আস্তে আস্তে। দেখো দেখো এখানে এই যে প্রশ্নটা, এটাই আলোচনা করছিলাম যে মিন বা গড় কি, এটা আগেই বলেছি। এর পরের যে পার্টটা কি বলেছে, না সাধারণ পদ্ধতিতে মিন নির্ণয়ের সূত্রটি কি। আর এখানে আরেকটা কি বলেছে যে উদাহরণ সহ সূত্রটির প্রয়োগ করে দেখাও অথবা রাশিমালাটির মিন নির্ণয় করো। তো দেখো এই দুটো প্রশ্ন কি আলোচনা করছি, দেখো পরের পাঠে দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে যে সাধারণ পদ্ধতিতে মিন নির্ণয়ের সূত্রটি হলো, এখানে উত্তরটা দেওয়া আছে যে সামেশন এক্স বাই এন। তো সাধারণ পদ্ধতিতে মিন নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে কি না সামেশন এক্স বাই এন। তো এটা গেল একটা পার্ট। আর এখানে বাকি যে স্ট্যাটিস্টিকের যে অঙ্কটা আছে, দেখো এখানে স্কোর দেওয়া আছে, এখানে পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কি বলেছে যে রাশিমালাটাই মিন নির্ণয় করো, মিন বা গড় নির্ণয় করো। তো মিন বা গড় কীভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা। তো বিন্যস্ত রাশিমালার মিন বা গড় কীভাবে নির্ণয় করতে হয়, তো সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলের দেওয়াই আছে। এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, কিংবা তোমরা এটাও সার্চ করতে পারো এইচএস সেমিস্টার 4 এডুকেশন স্ট্যাটিস্টিক। তো সেখানে মিন বা গড় কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে সংক্ষেপে এটা করে দেখিয়েছি। দেখো দেখো এখানে যে স্কোরগুলো আছে, 40 থেকে 42, 43 থেকে 45, 46 থেকে 48 স্কোরগুলো। তো এখানে স্কোরগুলো পরপর লিখেছি। তারপরে এখানে যে পরিসংখ্যাগুলো আছে, এই পরিসংখ্যাগুলো পরপর করে দেওয়া আছে। তো এই পরিসংখ্যাগুলো এখানে পরপর করে লিখেছি। আর পাশে দুটো এক্সট্রা ছক করেছি, একটা হচ্ছে এক্স ড্যাশ আর একটা হচ্ছে এফ এক্স ড্যাশ। একটা হচ্ছে এক্স ড্যাশ, দেখো এক্স ড্যাশ, আর এটা হচ্ছে এফ এক্স ড্যাশ। তো সবার প্রথম হচ্ছে এক্স ড্যাশ। দেখো এক্স ড্যাশ বের করার নিয়ম কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় যে কোনো রাশিকেই নেওয়া যায়। তো সব থেকে ভালো হয়, দেখো কল্পিত গড় মানে এই যে পরিসংখ্যাগুলো আছে, পরিসংখ্যাগুলোর মধ্য থেকে যে কোনো সংখ্যাকেই নেওয়া যায়, তবে সব থেকে ভালো হয় যে বড় যে সংখ্যাটা থাকবে মাঝামাঝি স্থানে সেটাকে নেওয়া। তো এখানে সব থেকে এই যে পরিসংখ্যার মধ্যে বড় আছে 14। 14 যেহেতু সংখ্যাগুলো, দেখো এখানে এই যে স্কোরগুলোকে দেখো 40 থেকে 42, 43 থেকে 45, তো ছোট থেকে বড় পরপর পরপর লেখা হয়েছে। তাই সেক্ষেত্রে দেখো এখানে এক্স ড্যাশ শূন্য লেখার পর উপরের দিকে -1, -2, -3, -4 পরপর লিখেছি। আর যদি এই স্কোরগুলো নিচের দিক থেকে হতো, অর্থাৎ উপরের দিকে যদি মানে বড় থেকে ছোট হতো, অর্থাৎ 61 থেকে 63, 58 থেকে 60, মানে সেটা যদি উপর থেকে নিচের দিকে হয়ে হয়ে আসতো, তখন কিন্তু এটা ঘুরে যেত। এই যে এক্স ড্যাশের যে ঘরটা আছে এটা কিন্তু ঘুরে যেত। তখন কিন্তু উপরের দিকে 1, 2, 3 এরকম হতো, আর নিচের দিকে -1, -2, -3 হতো। তাই যেহেতু এটা ছোট থেকে বড় আছে, তাই সেক্ষেত্রে উপরের দিকে -1, -2, -3, -4 এরকম হয়েছে। আর এখানটা হচ্ছে এফ এক্স ড্যাশ। এফ এক্স ড্যাশ মানে এফ আর এক্সের যে গুণফল সেটা। দেখো শূন্যর আগে পর্যন্ত এগুলোকে যোগ করে যেটা হয়েছে না -41, আর এরপর হচ্ছে শূন্যর পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করা হয়েছে, দিয়ে বিয়োগ করা হয়েছে দুটো। 42 থেকে -41 বিয়োগ করে পেয়েছি কত, না 1 পেয়েছি। আর এখানটায় লিখেছি এফ, মানে হচ্ছে মোট কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, এফ বা সামেশন। এটা হবে সামেশন এক্স হবে, ঠিক আছে। এটা সামেশন এক্স, এটা এই জায়গাটা একটু ভুল হয়েছে। এটা হবে সামেশন এক্স, এফ এন সমান সামেশন এক্স সমান 60। আর এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি, দেখো মিন বা গড় নির্ণয় করার যে সূত্র,
তো এ এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই। এম মানে এই যে বড় ফ্রিকোয়েন্সি আছে, এই যে বড় ফ্রিকোয়েন্সি আছে, তো বড় ফ্রিকোয়েন্সি সোজাসুজি যে দুটো স্কোর আছে 52 আর 54, তো 52 আর 54কে যোগ করা হয়েছে, দিয়ে 2 দিয়ে ভাগ করা হয়েছে, দিয়ে আমরা পেয়েছি কত না 53 এম। আর সামেশন এফ এক্স ড্যাশের মান আমরা পেয়েই গেছি অলরেডি, তো সেটা এখানে বস করাইছি। আর এন দেখো এখানে এনের মান আমরা পেয়েছি কত না 60। আর এখানটা হচ্ছে আই মানে ইন্টারভ্যাল বা ব্যবধান। তো কিসের ব্যবধান দেখো এইখানে 40 থেকে 42 এই যে সংখ্যাগুলো আছে, 43 থেকে 45 কত ব্যবধানে আছে না 40, 41, 42, আবার 43, 44, 45, মানে 40 থেকেই গণনা করতে হবে, 40, 41, 42 3 ব্যবধান করা আছে। আবার যদি পরের সংখ্যাটা দেখি দেখো 43, 44, 45, তাহলে 3 ব্যবধানে প্রত্যেকটা এখানে স্কোরগুলো আছে, তাহলে এখানে আয়ের মান লিখেছি কত না 3। ঠিক আছে, তো এরপর আমরা কী করবো, এখানে যে 53 যে এটাকে 1 রাখবো, বাকিগুলোকে ক্যালকুলেশন করে পরপর করে যাব, দিয়ে আমরা পেয়েছি কত না 53.5। ঠিক আছে, আর এখানটায় একটা জিনিস আমি প্রথমে বলেছি, এটা ঠিকই আছে, এটা সামেশন এফ এন সমান সামেশন এফ সমান 60 ঠিকই আছে, এটা সামেশন এক্স বলছিলাম, এক্স সামেশন এক্সও হবে। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে তোমাদের শেষের দিকের যে প্রশ্নটা বলেছিলাম যে শেষ আলোচনা করব, যে পরিসংখ্যা বিভাজন কাকে বলে উদাহরণ দাও। তো এই প্রশ্নটা আলোচনা করব। দেখো দেখো এখানে দেওয়া আছে যে পরিসংখ্যা বিভাজন কাকে বলে না স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো, তো এগুলো তোমাদের নিজেদের মতো দেবে। ঠিক আছে, নিজেদের মতো একটা কোনো সংখ্যাগুলোকে সাজাবে। দেখো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, যে মানে এলোমেলোভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, তো এগুলোকে কি করেছি না মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, মানে ছোট থেকে বড় পরপর সাজিয়েছি। ছোট থেকে বলতে দেখো একটা এই রাশিটার মধ্যে কবার আছে না দুবার আছে, তাই এখানে দুবার লিখেছি। 2 সংখ্যাটা এই রাশিমালাটার মধ্যে এখানে দুবার আছে, তাই এখানে পরপর দুটো লেখা হয়েছে। 3 সংখ্যাটা একবার আছে, 5 দুবার আছে, আর 7 সংখ্যাটা এখানে 5 বার আছে। তো এরপর কী করেছি, এখানে লিখেছি সবার প্রথমে স্কোর, তারপর হচ্ছে ট্যালি, তারপরে লিখেছি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। তো এই 3টে ছক আমরা করেছি, এগুলো সামান্য জিনিস। ঠিক আছে, দেখো এখানে সব থেকে ছোটো আছে 1, তাহলে এখানে স্কোরের জায়গায় লিখেছি 1। তারপরের সংখ্যা আছে 2, তাহলে এখানে লিখেছি 2। তারপর আছে 3, এখানে 3, তারপরে 5, তারপর হচ্ছে 7। এটা হচ্ছে একক পরিসংখ্যা বিভাজনে স্থাপন করেছে এটা। হ্যাঁ, তোমরা এটাকে বিন্যস্তও করতে পারো, কিন্তু অত আমার মতে অত জটিলের দিকে না যায় ভালো। তো এটা একক পরিসংখ্যা বিভাজনে স্থাপন করেছি। এরপর হচ্ছে এখানে ট্যালি লিখেছি। তো ট্যালি কীভাবে বের করতে হয়, তো দেখো ট্যালি কীভাবে বের করতে হয় এই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে বিস্তারিতভাবে দেখে নেবে। তাতেও একবার তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। তো ট্যালি হচ্ছে দেখো এখানে যে এক সংখ্যাটা এই যে রাশিগুলোকে সাজিয়েছি, তো এর মধ্যে কবার আছে না দুবার আছে। 2 সংখ্যাটা এই রাশির মালাটার মধ্যে দুবার আছে, 3 একবার আছে, আর 5 সংখ্যাটা এই রাশিমালাটার মধ্যে দুবার আছে, তাই এখানে ট্যালির জায়গায় দুটো চিহ্ন দেওয়া হয়েছে। আর 7 সংখ্যাটা এই রাশিমালাটার মধ্যে 5 বার আছে, তাই এখানে 4টে দাড়ি টেনেছি, তারপর 5 নম্বর দাড়ি এদিক থেকে টেনে দিয়েছি। ঠিক আছে, 1, 2, 3, 4টে আর 5 নম্বর টালি এদিক থেকে টেনে দিয়েছি। ঠিক আছে, আর এখানে এই যে ট্যালিগুলো পেয়েছি না, এখানে পেয়েছি দুটো ট্যালি, তাই এখানে 2, তারপরে এখানে যে 2, হ্যাঁ এখানে 1, 2, 5টা ট্যালি, তো এইগুলো পরপর লিখে দিয়েছি। তো তোমরা এই যে প্রশ্নটা আছে পরিসংখ্যা বিভাজন কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো, তো এটা লিখে দেবে, তো এখান থেকে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এসি 91 নাম্বার পেজের যে সমাধান। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।
আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।